আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। আজকের বড় খবর, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একটি এফআইআর করা হয়েছে বাগুইহাটি পুলিশ স্টেশন, যেখানে নন বেলেবল ওয়ারেন্ট দিয়ে এফআইআর। কি কারণে এফআইআর হয়েছে? কারণ উনি অমিত শাহর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন ইলেকশন যখন চলছিল, ক্যাম্পেইন যখন চলছিল, কিছু র্যালিতে। ভয় পাওয়া হচ্ছে, মানে টিএমসির সার্কেলে সবাই ভয় পাচ্ছেন যে তাকে হয়তো খুব শীঘ্রই গ্রেফতার করা হবে। আমার সাথে দুজন বিশিষ্ট লোক জুড়েছেন। একজন শ্রমিক বাগচি, যিনি আইনজীবী, কলকাতা হাইকোর্ট। শ্রমিকবাবু, আপনার সাথেই আমি আগে শুরু করব, কিন্তু আপনাকেও আলাপ করিয়ে দিই। বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস, যিনি সভাপতি জাতীয় বাংলা পরিষদের। অরিন্দম বাবু বিশ্বাস করেন, যেটুকু আমি শো শুরু হওয়ার আগে ওনার সাথে কথা বলেছিলাম, যে এই অ্যারেস্টটা খুব ট্রিভিয়াল গ্রাউন্ডে হয়েছে, এই কেসটাও খুব ট্রিভিয়াল। আমি কয়েকটা ক্লজ আপনাকে শ্রমিকবাবু পড়ে শোনাচ্ছি, যে ক্লজগুলোতে এফআইআর হয়েছে। একটা হচ্ছে সেকশন 351, ক্রিমিনাল ইন্টিমিডেশন। Section 353(1)(c), circulation of false information to incite hatred. Section 196, এটা নন বেলেবল, মানে উনি চাইলেও বেল পাবেন না যদি অ্যারেস্ট করতে চায়। সেকশন 123(2), সেকশন 125, এই দুটো ক্লজই রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 এর মধ্যে পড়ে। আমাকে একটু বুঝিয়ে বলুন, তারপরে আমরা শুরু করবো, যে এই ক্লজ গুলোর মানে কি। আমি যেটুকু বললাম এটা এক লাইনে লিগাল টার্মিনোলজিতে, আপনি সাধারণ দর্শকদের বুঝিয়ে বলুন এই ক্লজ গুলোর মানে। দেখুন, সাধারণ দর্শকদের জন্য আমি এইটুকুই বলতে পারি যে এই যে আইনগুলোতে এফআইআর করা হয়েছে, যখন কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব, তিনি যেই হন না কেন, তাকে অন্যান্য সেকশনের সঙ্গে এই রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, এই অ্যাক্টে তার নামে অবশ্যই কমপ্লেন করা যায়। কেন কি? তারা হচ্ছে পিপলদের রিপ্রেজেন্টেটিভ, কোনো না কোনো ভাবে তারা ভোট লড়েছেন, অথবা কোনো রাজনৈতিক দলকে তারা হয়তো রিপ্রেজেন্ট করেন, যার জন্য এই অ্যাক্টটাকে আনা হয়েছে। এখন এই রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, এই অ্যাক্টটার কি ম্যান্ডেট আছে? এই অ্যাক্টটার এইটাই ম্যান্ডেট আছে যে, আপনাকে আমি যেটা বললাম, যে ভোট অথবা ভোট রিলেটেড বা ভোটের সঙ্গে যুক্ত, মানে যে কোনো ইস্যু, সেটা প্রচার হতে পারে, সেটা কোনো ক্যান্ডিডেটের বিষয়। যেমন আমি আপনাকে বলছি, কোনো ক্যান্ডিডেটের এগেনস্টেও যদি মামলা করতে হয়, তখনও এই রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টেই মামলা করতে হবে। মানে বিখ্যাত মামলা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলা করেছিলেন ক্যালকাটা হাইকোর্টে, যেটা 2021-এ হেরে যাওয়ার পর নন্দীগ্রামে, সেটাও কিন্তু এই রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের ওপর ভিত্তি করেই সেই মামলা হয়েছিল। মানে এই সেম সেকশন গুলো অ্যাপ্লাইড ছিল, 123, 125 সেখানে হয়তো অ্যাপ্লাইড ছিল না, এর সঙ্গে আরো অ্যাডিশন অল্টারেশন অন্যান্য সেকশন ছিল, কিন্তু অ্যাক্ট, মানে আমি বলতে চাইছি যে আমাদের ভারতবর্ষে যে আইন, যে মানে যেটা আইন তৈরি হয়, বুঝতে পেরেছেন তো, একটা অ্যাক্টের মধ্যে 100, 150, 200, 500 সেকশন থাকতে পারে। তার এক একটা সেকশনের কনোটেশন, এক একটা সেকশনের মিনিং, এক একটা সেকশনের পানিশমেন্ট, এগুলো ডিফারেন্ট। এগুলো হচ্ছে একদম আইনের ব্যাখ্যা তার আছে আলাদা। ঠিক আছে, তার মানে এই অ্যাক্টস গুলো খুব ব্রড। এখন তাকে এর মধ্যে যেভাবেই হোক না কেন ইন্টারপ্রিটেশন করে সাজা দেওয়া যেতে পারে, তাই বলছি। সাজা দেওয়া যেতে পারে, এটাই হচ্ছে। এবার সেকশন 351, যেখানে ক্রিমিনাল ইন্টিমিডেশন বলছে, কি ক্রিমিনাল ইন্টিমিডেশন? 351 আর 353, 196ও আছে। তো সেখানে কি ক্রিমিনাল ইন্টিমিডেশন উনি দিয়েছিলেন অরিন্দম বাবু? ডক্টর অরিন্দম বিশ্বাস। হ্যাঁ, দেখুন, ক্রিমিনাল ইন্টিমিডেশন
কথাগুলো একটা পার্টিকুলার স্পিচ উনি দিয়েছিলেন, সেটা একটু অ্যাগ্রেসিভ ছিল, হ্যাঁ, কিন্তু যেখানে উনি কি বলেছিলেন, যেখানে উনি কি বলেছিলেন 4 তারিখ হওয়ার পর আমি দেখে হ্যাঁ, নেবো, হ্যাঁ, দেখা যাবে, হ্যাঁ, এটা ঘটে, তার বাবা এসে বাঁচাবে। হ্যাঁ এইগুলো বলেছেন। দেখুন, আমার বক্তব্য হচ্ছে এখন যেটা ঘিরে একটা স্পিচ কে কেন্দ্র করে আমার বক্তব্য হচ্ছে এরকম স্পিচ তাহলে অমিত শাহ দিয়েছেন। অমিত শাহ তো বলেছেন যে লটকাকে সিধা করনা হ্যাঁ, এটা তো বলেছে। তো এটাও তো একই, ইন দ্য সেম গ্রাউন্ড, তাহলে বোথ আর অ্যাট ফল্ট। তো আমি সবাইকে ছেড়ে দিচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করছি। না না এক মিনিট আমাকে বলতে দিন, শেষ করতে দিতে হবে। দিস ইজ ভেঞ্জফুল পলিটিক্স। পলিটিক্স ইফ অ্যাসোসিয়েটেড উইথ রেট্রিবিউশন, তাহলে কিন্তু ডেমোক্রেটিক ডেকাডেন্স হয়। তো কোর প্রিন্সিপালস থেকে একটা ইস্যু করেছো, ঠিক আছে, ডেফিনেটলি এটা হওয়া উচিত না। হেলদি আইডিওলজিক্যাল গ্রাউন্ডসে পলিটিক্সটা হওয়া উচিত, দ্যাট আই বিলিভ। কোনো পক্ষেরই খারাপ কথা বলা উচিত না, কিন্তু একটা স্পিচ রিলেটেড, এ তো দিলীপ ঘোষও আগে বলেছে, অনেকেই বলেছে, তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে পাওয়ারে আসতেই আমি টার্গেট করছি। শ্রমিক বাবু আপনি একটু ব্যাখ্যা দিন, ক্রিমিনাল ইন্টিমিডেশন কি? মানে এই যে সেকশন 351টা লাগানো হয়েছে, যেটা আমার মনে হয় সব থেকে ভয়ঙ্কর জিনিস, ক্রিমিনাল ইন্টিমিডেশন কি? আমি একদম আপনাকে আইনি ব্যাখ্যাটাই শোনাচ্ছি। প্লিজ। বিএনএস এর সেকশন 351 বলছে, আন্ডার দ্য রিভাইজড ক্রিমিনাল লস, সেকশন 351 defines criminal intimidation. This occurs when someone threatens another person with injury to their body, reputation, or property to cause alarm or force them to do something they are not legally bound to do. আর সেকশন 353 টা কি? বলছি, the older section of IPC is criminal intimidation is similar to assault. This is one kind of, not only the physical assault, what I say, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, এটা হচ্ছে একটা মানুষের প্রতি, এই যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে যে কথাটা বলা হয়েছে, এই কথাটা হচ্ছে তার রেপুটেশন, তার যে স্ট্যাটাস, এবং হচ্ছে যে তার যে সম্মান, সেই জায়গাটাকে নষ্ট করছে। যার জন্য কিন্তু এই রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট ওইটাও অ্যাট্রাক্ট করা হয়েছে। এবং এর আমরা একটু এগিয়ে যাই, বুঝেছি। 353 টা কি? কনসার্নিং সার্কুলেশন অফ ফলস ইনফরমেশন টু ইনসাইট হেট্রেড, এটা হচ্ছে 353(1)(c)। এটা মানে এইটা হচ্ছে, আমি আপনাকে এখানে অভিষেক কি করেছে? ফলস সার্কুলেশন অফ ফলস ইনফরমেশন কি করেছে? দেখুন, ফলস সার্কুলেশন যদি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ধরা হয়, ঠিক আছে, তাহলে আজকে শুধু একটা বিষয় নয়, একজন মানুষের বিরুদ্ধে শুধু একটা ঘটনা নিয়ে যখন এফআইআর করা হয়, একজন মানুষের বিরুদ্ধে, ঠিক আছে, তখন কিন্তু শুধু একটা ঘটনা নিয়েই করা হয়েছে। ফলস সার্কুলেশন প্রথমত হচ্ছে যে তিনি বিভিন্নভাবে মানুষকে উত্ত্যক্ত করেছেন, তিনি বিভিন্নভাবে মানে হচ্ছে যে অনেক কিছু বলেছেন যে বিজেপি এলে আপনাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। অনেক জায়গায়, এটা আপনি শুধু এই শুধু একটা ঘটনা নয়, অনেক জায়গায় তিনি বলেছেন বিজেপি এলে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, বিজেপি এলে নামাজ পড়তে দেওয়া হবে না মুসলমানদের, একদম। এবং যারা যারা ভাবছেন যে হাতে এই পতাকা নিয়ে তলে তলে গিয়ে বিজেপিকে ছাপ দিয়ে আসবেন, আমরা সব জানতে পারবো, আমাদের কাছে সমস্ত ইনফরমেশন আছে, এটা কিন্তু খুব মারাত্মক। এই যে কথাগুলো তিনি বিভিন্ন সভায় বলেছেন যে ইনফরমেশন আছে, জানতে পারবো, তাহলে নির্বাচন কমিশন যে একটা সুস্থ এবং হচ্ছে যে একটা ভালো যে ভোট করিয়েছে বা করানোর, মানে তিনি যখন বলেছেন তখনও ভোটটা শুরু হয়নি, তাই নির্বাচন কমিশনকেও তিনি চ্যালেঞ্জ করেছেন। সিস্টেমটাকে তিনি চ্যালেঞ্জ করেছেন। শ্রমিক বাবু, আপনি একজন নিরপেক্ষ লয়ার হয়ে আবার আমি রিপিট করছি, আপনি বলুন এটা ধোপে টিকবে এই কেসটা? মানে অ্যারেস্ট হবে কি? কেস চলবে কিন্তু অ্যারেস্ট হবে কি? একদম নিরপেক্ষ হয়ে বলুন।
কারণ আপনাকে আমি খুব সম্মান করি আপনার নিরপেক্ষতার জন্য। এই কেসে অভিষেক অ্যারেস্ট হবে কি? সম্ভাবনা 50%। ডক্টর বিশ্বাস, তার একটাই কারণ হচ্ছে যে এই কেসের ক্ষেত্রে এই যে ওয়ারেন্টটা ইস্যু হয়েছে, ঠিক আছে, এই ওয়ারেন্টটাই হচ্ছে ভয়ঙ্কর। এই ওয়ারেন্টটার জন্য অ্যারেস্ট হওয়ার সম্ভাবনাটা আমি বললাম 50%। যদি এই ওয়ারেন্টটা ইস্যু না হতো তাহলে আমি আপনাকে এখনই বলে দিতাম যে এই কেসের ক্ষেত্রে সে অ্যারেস্ট হতো না। তার কারণ হচ্ছে যে তার কাছে অ্যাম্পেল অপরচুনিটি আছে গিয়ে সারেন্ডার করবে বা কোনোভাবে ওপর কোর্টে বেল ফাইল করে বেল নিয়ে নেওয়ার যে বিষয়টা। কারণ আগে যদি আপনি আইনের জায়গা থেকে দেখেন, কোর্ট কিন্তু এই কেসে অনেককেই বেল দিয়েছে। ডক্টর বিশ্বাস, ডক্টর অরিন্দম বিশ্বাস, একটা চক্রভিউ তৈরি হচ্ছে, সবাই জানে, অভিষেক এবং মমতাকে জেলে পাঠানোর জন্য সুনিয়োজিত চক্রভিউ। কারণ অনেক করাপশন কেসেস আছে যেটা ফয়সলা হতে, ইনভেস্টিগেশন হতে হয়তো অনেক বছর লেগে যাবে, কিন্তু অ্যাপারেন্টলি ইডির কাছে পাওয়ার আছে সেই সমস্ত কেসেসে প্রাইমা ফেসি তাদেরকে ফ্রেম করে গ্রেফতার করা। আমার প্রশ্ন হচ্ছে, এত ট্রিভিয়াল, এত ছোট কেসে কেন অভিষেককে গ্রেফতার করা হচ্ছে, যেখানে কিনা অনেক বড় কেস সামনে অপেক্ষা করছে? এর উত্তরটা কি আমি দেবো না স্যার দেব? অরিন্দম বাবু দেব। না, দেখুন, ঘটনাটা হচ্ছে বিজেপির রাজনীতিটাই হচ্ছে ভেঞ্জফুল পলিটিক্স। ওরা পার্টিকুলার পিপলকে টার্গেট করে। কিন্তু একটা ভালো কেস নিয়ে তো করতে পারতো। সেটা ইলেকশনের সময় গালাগালি দিয়েছে, এটা তো কোনো কেস নয়, শ্রমিক বাবুও বলছেন। এটা তাহলে ভালো কেস তো আছে, সেগুলো ছেড়ে দিয়ে এটার পেছনে কেন করছে? এইটা হচ্ছে কন্টিনিউয়াস একটা স্ক্রুটিনির মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাখা আর মানুষকে ডাইভার্ট করা। কারণ কি করবে বিজেপি, কতটা ডেভেলপমেন্ট করবে সেটা এক্ষুনি বলা যাচ্ছে না, কিন্তু এই করে যদি মেইন অপোজিশন গুলোকে সরানো যায় তাহলে বিজেপিকে কেউ আটকাতে পারবে না, যেটা অন্য রাজ্যেও এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু একই সাথে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করছে, আরেকজনের আসবে, সুজিত বসু স্ক্যানারে চলে গেছে, 7 লাখ ভোটেও জেতেনি, 50,000 ভোটেও জেতেনি, সেটা হাইকোর্টে প্রায় প্রমাণ হয়ে গেছে। এক মিনিট ওনাকে বলতে দিন। আমার কথা হচ্ছে যে প্রশ্নটা খুব সহজ ছিল, যে ভালো কেসের জন্য অপেক্ষা না করে অনেক কেস আছে যেখানে তাকে জেলে পড়া যেত, এত সহজ এবং ট্রিভিয়াল কেসে কেন আটকাচ্ছে? এটা প্রেশারটা বিল্ড আপ করা গ্র্যাজুয়ালি। এটা ভেঞ্জফুল পলিটিক্স উইথ ভেঞ্জিয়েন্স এটা করছে। এই রেট্রিবিউশন দেখা যাবে, আরো করবে, এটা নয়। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম ট্রিভিয়ালাইজ ব্যাপারটা হচ্ছে, ঠিকই যে একটা মানে বক্তব্য রাখা নিয়ে হচ্ছে, কিন্তু এরপরে অন্য কেসগুলো ঢুকবে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতির মেইন স্ট্রিমে না আসতে পারে। দিস ইজ দ্য মেইন গেম প্ল্যান। আর চক্রভিউটা আপনার এক মিনিট, চক্রভিউটা কিভাবে রচনা হচ্ছে, ভেতরের খবর কি? আমি একটা কথা বলবো এখানে। হ্যাঁ বলুন। যে ব্যক্তিকে নিয়ে আজকে এত কিছু বলা হচ্ছে, সেই ব্যক্তি দিনের পর দিন তার পাওয়ারকে অন্যায়ভাবে ইউজ করেছেন। তিনি তার বাড়ির সামনে মোটামুটি একটা ছোটখাটো থানা খুলে রেখেছিলেন, কারণ তার দিদি ছিলেন বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই সময়, যেটা তার পাওয়াই উচিত না। তিনি সেটাকে দিনের পর দিন সরকারি যে ক্ষমতা সেটাকে মিসইউজ করে গেছেন। তখন একজনও মানুষ তার বিরুদ্ধে আঙুল তোলার সুযোগ পায়নি। তার কারণ হচ্ছে দিদি তখন একদম ক্ষমতার অলিন্দে বসেছিলেন। শ্রমিকবাবু, আমি বুঝতে পারছি সবকিছু। এখন প্রশ্নটা হচ্ছে, কি কি বড় কেসে অভিষেক ফাঁসতে চলেছে, সেই কেসগুলো। একটা ছোট্ট কথা বলে শেষ করব রঞ্জন দা, এখানে আমি একটা ছোট্ট কথা বলে শেষ করব। ওই ব্যক্তিরও একটা ভয় ছিল। কেন আমি, যদি আইনের দিক থেকে দেখেন, যখন বলেছিল তখনই এফআইআরটা করতে পারতো।
আজকে সেই ব্যক্তিও দেখে নিল বিজেপি ক্ষমতায় এসেছে, এখন করলে বোধহয় এই জিনিসটা নিয়ে হাইলাইট হবে। এবং এখন ক্ষমতায় এলে এই যে আপনারা ধরুন আজকে আমরা এই কথাগুলো বলছি, কনফারেন্সটা করছি, বা স্যার এসেছেন, আপনি এসেছেন, আমি বলছি, তখন কিন্তু কেসটা করলে এটা সেই জিনিসটা হতো না। ঠিক আছে, এটাও একটা ইম্প্যাক্ট আছে। সেও দেখেছে, যে ব্যক্তি করেছে সেও, আপনি দেখুন, সে সোশ্যাল মিডিয়ার কথা বলা হচ্ছে, কিন্তু সেও হয়তো কোনোভাবে বিজেপি রিলেটেড, সেটা আমি এটা মানুষের মধ্যে। তার নাম হচ্ছে রাজীব সরকার, তার নাম হচ্ছে রাজীব সরকার। আপনি অরিন্দম বাবু চেনেন রাজীব বাবুকে? রাজীব সরকার জানেন কে? কিছুটা নামটা শোনা। অরিন্দম বাবু চেনেন কি আপনি রাজীব সরকার? রাজীব সরকার কোনো এক সময় ফেসবুক ফ্রেন্ড ছিল আমার, এবং আমার চেম্বারেও একবার আসে। আচ্ছা, উনি মেইনলি ওনাকে নাকি দেবরাজ চক্রবর্তী, মানে ভদ্রলোকের নামটা ভুলে যাচ্ছি, অদিতি মুন্সির হাজবেন্ড, উনি নাকি ওখানে সোশ্যাল অ্যাক্টিভিটি করতে গিয়ে দেখেছিলেন প্রচুর বাজে কাজ হচ্ছে, সেটা নিয়ে উনি প্রোটেস্ট করেন। তারপরে ওনাকে নাকি পুলিশ অত্যাচার করে, এবং বিভিন্ন সময় ওনার মা অসুস্থ ছিল, এই জায়গায় ওনার ভেতরে একটা বরাবর রাগ ছিল, আমি দেখেছি। তো এবং উনি সেটা ফেসবুকেও একটা বড় ইন্টারভিউ দিয়েছিলেন, বেশ বড়, মানে ঘন্টাখানেক। কতদিন আগে? প্রায় বছরখানেক আগে একটা ইন্টারভিউ দিয়েছিলেন ফেসবুকে, যে ওনার মা তখন অসুস্থ, ওনাকে জেলে রাখা হয়েছিল। এবং রাজীব সরকার মানে যিনি লিটিগেন্ট, যিনি এই কমপ্লেনটা করেছেন, তার কথা আপনি বলছেন। ওনাকে জেলে রাখা হয়েছিল। সেই লোকটাকে অভিষেক মেরে দিয়েছিল, যে সত্যি কথা বলার জন্য অভিষেকের গালে চড় মেরেছিল, সেই লোকটা মারা গেছে, খবর নেই। মানুষের সঙ্গে করেছে ভাই, মানুষ তার রিওয়ার্ড দিচ্ছে। তার দিদি এই যে মামলা করতে এসেছিল, অ্যাব্রাপ্টলি 500 উকিল তাকে চোর বলেছে, চোর দিদি, চোর ভাইপো। মানুষ এমনি এমনি বলে না, মানুষ তার রিওয়ার্ড দিয়েছে, এবং মানুষ তার রায় দিয়ে বুঝিয়ে দিয়েছে যে চোরের দলকে মানুষ চায় না। আচ্ছা সমীরবাবু, সমীরবাবু এক মিনিট, আমি একটু ডক্টর বিশ্বাসের কাছ থেকে এর ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করি। ভদ্রলোকে যিনি করেছেন, এটা খুব ইন্টারেস্টিং যেটা আপনি বলছেন। আপনার কাছে এসেছিল, উনি আপনার কাছে পেশেন্ট হয়ে এসেছিলেন? ডক্টর বিশ্বাস কেমন মানুষটি, কেমন দেখেছিলেন? না, উনি ঠিক আছেন, উনি মানুষ খারাপ নন, কিন্তু ওনার একটা দুঃখ রয়ে গেছে যে ওনাকে জেলে রাখা হয়েছিল, এবং দেবরাজ চক্রবর্তীকে উনি আইডেন্টিফাই করেছিলেন অ্যাজ দ্য মেইন কালপ্রিট। এখন দেবরাজ চক্রবর্তীর সাথে কার কি কানেকশন আছে সেটা আমি জানি না। দেবরাজ চক্রবর্তীকে আমিও চিনি না, আমি এইটুকু জানি যে হিজ হাজবেন্ড, তো এইটুকু জানি। তো ঘটনাচক্রে হচ্ছে, উনি নাকি যখন জেলে ছিলেন তখন বারবার অত্যাচারিত হয়েছিলেন, এবং ওনাকে তখন নকশালপন্থী কিছু যারা জেলে ছিলেন তাকে হেল্প করে, এবং পরবর্তী ক্ষেত্রে উনি বেল পান, বেল পেয়ে বেরিয়ে আসেন। এটা আমাকে বলেছিলেন ওনার দুঃখের কথা। কিন্তু ঘটনাচক্রে উনি যেটা সমীরবাবু বলছেন একদমই ঠিক, যে ঘটনাটা উনি দেখেছেন, এবং যে বিজেপি আসার পর হি উইল বি রিলেটিভলি সেফার টু লজ আ কমপ্লেন, সেটাই উনি করেছেন। কিন্তু ঘটনাচক্রে দেখুন, আমার বক্তব্য হচ্ছে পলিটিক্সটা, আবার বলছি, হেলদি আইডিওলজিক্যাল গ্রাউন্ডে হবে। মানুষের ক্ষোভ থাকতে পারে, কিন্তু আজকে দেখিয়ে গেছে না, এটা হচ্ছে। একটু বলতে দিন সমীরবাবু, একটু বলতে দিন ওনাকে, ডিবেটটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা অরিন্দম, ডক্টর বিশ্বাস, আমাকে একটা কথা বলুন। এই যে কেসটা করেছে, এটা একটা পার্সোনাল রিভেঞ্জ থেকে আপনার মনে হচ্ছে ভদ্রলোক করেছেন, কিন্তু সেই কেসটা রেজিস্টার হয়েছে থানায়। কেসটা যদি দম না থাকতো তাহলে তো রেজিস্টার হতো না। পার্সোনাল রিভেঞ্জ আমার আপনার বিরুদ্ধে আছে, আমি কি কেস করতে পারবো আপনার বিরুদ্ধে? পারবো না। তো কোথাও না কোথাও বিজেপির তো ডেফিনেটলি একটা আশকারা আছে, বা একটা পেছন থেকে ব্যাক বাই বিজেপি পার্টি ওয়ার্কার বা কারিয়াকর্তা, ওরা যেটা বলে। আমি স্যারের সাথে একমত। এইটা যদি বিজেপির আজকে সরকারটা না হতো, এই কেস কোনো পশ্চিমবঙ্গের কোনো পুলিশ তার এফআইআর হিসাবে লিখতে পারতো না। এটা আমি একমত, 100% একমত। আচ্ছা, এবার কুইকলি বোঝা যাক এই কেসটার পরে। অবশ্যই অভিষেক একজন বিশিষ্ট লয়ারকে হায়ার করবেন। এই কেসটার পরে কি তাকে আগামী 3 দিনের মধ্যে যে ক্লজগুলো লাগানো হয়েছে নন বেলেবল ওয়ারেন্টও, সেখানে কি অ্যারেস্ট করা সম্ভব,
নাকি অভিষেককে অন্য কোনো স্টেটে, উনি এমপি, দিল্লিতে বাংলো আছে, ওনাকে চলে যেতে হবে? কিন্তু দিল্লির পুলিশও বিজেপির, দিল্লি সরকার এখন বিজেপি সরকার, দিল্লি পুলিশ বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, সেখানেও অ্যারেস্ট করা যেতে পারে। অভিষেকের ভবিষ্যৎ কি? আপনারা প্লিজ এক এক করে বলুন যাতে ওভারল্যাপ না হয়। স্যার আগে বলুন, তারপরে আমি বলছি। না, কোথায় পালাবেন, কি করবেন, ওনার লয়ার? না, আমি পালানোর কথা বলছি না। অভিষেক পালিয়ে কোথায় যাবেন? অভিষেক বাংলার রাজনীতিতে থাকবেন, কিন্তু ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ উনি কোর্টে যাবেন, মানে হি উইল ব্যাটল ইন দ্য কোর্ট, এটা পরিষ্কার কথা। একটা কোর্ট ব্যাটল হবে, তো কোর্ট লিগাল অ্যাঙ্গেলসে উনি পড়লে ডেফিনেটলি ওনার হি উইল হায়ার আ ভেরি গুড লয়ার টু ফাইট ফর হিম। তো এখন নাকি উনি অন্য কোন স্টেটে আপাতত চলে যাবেন, তারপরে? কারণ কোনো প্রশ্নই নেই। কিন্তু নন বেলেবল ওয়ারেন্টে তো সোজা অ্যারেস্ট হবে, বেল তো উনি পাবেন না কোর্টে। তো তারপরে যখন উনি অ্যারেস্ট হওয়ার পরে জেলে থাকবেন, তখন উনি কোর্টে যাবেন। তার আগে তো ওনাকে অ্যারেস্ট হতে হবে। না, এটা মনে হচ্ছে না। নন বেলেবল ওয়ারেন্ট অনেকের নামে থাকলেও যে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়, হ্যাঁ, এটা যেহেতু একজন রাজনীতির একজন মানে বড় মানুষ, সেই জন্য হতে পারে। কিন্তু নন বেলেবল ওয়ারেন্ট থাকলেই যে একদম 100% অ্যারেস্টই হবে, এটা নাও হতে পারে। কারণ হচ্ছে যে কোর্টে নন বেলেবল ওয়ারেন্ট থাকলেও সারেন্ডার করলে কোর্টের জজ সাহেব যদি মনে করেন, তিনি বেল কনসিডার করতে পারেন। এটা কিন্তু এই ক্ষেত্রে কি হবে আপনার মনে হয়? না, দেখুন, কোন জাজ কি এক্ষেত্রে তাকে, অভিষেককে বেল দেবে? কারণ বোঝাই যাচ্ছে যে বিজেপি সমর্থিত এই কেসটা, সেখানে কোন জাজ তার কেরিয়ার কি নষ্ট করবেন? দেখুন, আইন ব্যবস্থাটা তো বিজেপি বা তৃণমূল বলে নয়। আজকে যদি দেখা যায় এই ধরনের কেসে, যেটা স্যার শুরু করেছিলেন, আমি নিরপেক্ষতার জায়গা থেকেই বলছি, আজকে যদি দেখা যায় যে এই ধরনের পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে এই ধরনের ওয়ারেন্ট ইস্যু হওয়া, এটা একটা মানে হচ্ছে যে একটা মানে আমি বলবো ঐতিহাসিক ব্যাপার, এরকম হয়নি। কিন্তু এই 123, 125 এই পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে ছোটখাটো নেতার বিরুদ্ধে প্রচুর মামলা হয়েছে সারা দেশে, এবং সেক্ষেত্রে ঘুরি বেলের জায়গা রয়েছে। এখানে ওয়ারেন্টটা ইস্যু এই কারণেই করানো হয়েছে, আমার যেটা মনে হচ্ছে, যে যাতে একটা অ্যারেস্টের মতন জায়গা তৈরি করা যায়। কিন্তু দেখুন, এফআইআরটা হয়ে গেছে কালকে, আজকে 24 ঘন্টার থেকে বেশি সময় চলে গেছে। পুলিশের মধ্যে কি কোনো তোড়জোড় আছে যে তাকে গিয়ে এক্ষুনি অ্যারেস্ট করে আনা? এবং আমি আপনাকে বলছি যে সোমবার অবধি, মানে কালকে, আজকে শনিবার, কালকে রবিবার, সোমবার অবধি যদি এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেল ফাইল করে দেন, বা হাইকোর্টে এসে ওই এফআইআরটার এগেইনস্টে যদি তিনি কোয়াশিং ফাইল করে দেন, সাধারণত পুলিশ কিন্তু অ্যারেস্ট করার থেকে বিরত থাকবে, এটা আমার মনে হয়। কারণ এটা আপনি কোর্টেই আছেন এখন, আপনি কোর্টেই আছেন, যদি সেরকম কিছু হতো আপনি নিশ্চয়ই খবর পেতেন। অবশ্যই অবশ্যই, আজকে তো হয়নি, এটা আমি দেখেছি যে আজকে কোনো বেল ফাইল হয়নি। আজকে যদি হাইকোর্ট বন্ধ, তবে আমার কাছে এটাও খবর আসেনি কোনো ডিস্ট্রিক্ট কোর্টে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো প্রি অ্যারেস্ট বেল বা কোনো কিছু ফাইল করেছেন, অন্তত আমার নলেজে আসেনি। তাহলে কি হবে এখন? মানে আপনার মনে হচ্ছে যে এটা পুরো ব্যাপারটাই মানসিক চাপ ক্রিয়েট করার জন্য হচ্ছে? ডক্টর অরিন্দম বিশ্বাস? হ্যাঁ, ডেফিনেটলি এটা পলিটিক্যাল, তো একটা পলিটিক্যালের গেমে তো এটা হবেই, প্রেসার বিল্ড আপ করা। আজকে মানে যাতে অভিষেকের এখন আজ রাত থেকে সারাক্ষণ আশঙ্কায় থাকে, আজ হঠাৎ কখন পুলিশ করা নাড়বে আমাকে ধরে নিয়ে। অ্যাবসলিউটলি, এটাই তো প্রেসারটা হয়। পরের কেস কোনটা আসছে ডক্টর বিশ্বাস? সব মানে এর পরের কেস কি, মানে কোথায় তাকে, কিভাবে তাকে হাত দেওয়া যাবে? দেখুন, একবার সুজিত বসু, যত কেস আছে, লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে, ঠিক আছে, তারপরে ওই যে আরেকটা চিটফান্ড ঘোটালা, গরু পাচার কেসে কত টাকা ঢুকেছিল, সব কেসগুলো পরের পর কিন্তু সিবিআই আর ইডি লাগানোর জন্য একদম রেডি হয়ে বসে আছে। হাইকোর্টের অর্ডারের পরেও ইভেন ইডি সিবিআই কাজ করতে পারেনি, কারণ তার দিদিমণি ছিলেন একদম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এবং তিনি ছিলেন সব থেকে বড় পশ্চিমবঙ্গের চিটিংবাজি করে ভোটে জেতা 7.5 লাখ ভোটে জেতা এমপি, যার পেছনে 25টা গাড়ি কনভয় থাকতো, যাকে এখন 2টোর বেশি আর গার্ড দেওয়া যাবে না, সেটা একদম জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের। ঠিক আছে সমীর বাবু, আপনি খুব রেগে আছেন, বুঝতেই পারছি, কিন্তু আমাদের একটু নিউট্রালি দেখতে হবে যে পরের কোন কেসটা অভিষেককে এফেক্ট করতে পারে। সুজিত বসুর কেস, নাকি শান্তনু বিশ্বাসের কেস,
ওইটা আছে, ইন্সপেক্টর সোনা পাচার কেস আছে, লিপস অ্যান্ড বাউন্স আছে, কারণ এগুলো সবই যেগুলো রক্ষা কবচ ছিল, একবার ভেতরে ঢুকলেই রক্ষা কবচ কন্টিনিউ করা কিন্তু খুব মুশকিল। বাইরে থাকলে ওরকম ভাবে অনেক রক্ষা কবচ কোর্টের বিভিন্ন জাজমেন্ট দেখিয়ে নেওয়া যায়, কিন্তু একবার কোনো একটা কারণে যদি কেউ ভেতরে ঢুকে যায়, এবং তার যখন এইসব রাজনীতির বিষয়গুলোতে কি হয়, রাজনীতির বিষয়গুলোতে আইনটা অত প্রাধান্য পায় না। এটা আপনাকে আমি বলতে বাধ্য হলাম এই কারণেই, কারণ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আমরা দেখেছি বহু কেসের ক্ষেত্রে যে হচ্ছে যে সেই জায়গাটাকে মান্যতা দেওয়া হয় না, হয় পুলিশ ভয় পায়, নয় প্রশাসন ভয় পায়, যে কোনো যারা ইমপ্লিমেন্ট করতে যাবে তারা ভয় পায় যে লোকালি একটা অসুবিধার সৃষ্টি হতে পারে। আমি আপনাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও এফআইআর আছে, ওয়ারেন্ট হয়তো নেই কিন্তু এফআইআর আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো পুলিশ কি অ্যারেস্ট করতে পেরেছে? কারণ তিনি নিজেই ছিলেন পুলিশ মন্ত্রী। তারপরে তখনকার সেই এফআইআর গুলো কোনোটা স্টে নেওয়া, কোনোটা বেল নেওয়া, কিন্তু একবার কেউ যদি কোনো একটা কেসে ঢুকে যায় তখন সেই এফআইআর গুলো যেগুলো থাকে না, সেগুলোর ইনভেস্টিগেশন করে সেই কেসগুলো তার উপরে আরোপ করে দেওয়া হয়, যাতে সেই ব্যক্তিটা সমস্ত কেসের সাজা একসাথে খাটতে পারে। এটা কিন্তু একটা নর্মাল ক্রিমিনোলজির নিয়ম। ঠিক আছে অরিন্দম বাবু, আমরা এখন আগামী 6 মাস কি দেখতে চলেছি? অভিষেক কি একের পর এক কেসে, যেটা এখনই বললেন শ্রমিক বাবু, কি একবার জেলে থাকলে পরপর 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 বিভিন্ন কেসে তাকে ফাঁসানো হবে? এবং ফাঁসানো কেন, তার নামে তো কেসগুলো আছেই, ফাঁসানো ব্যাপার তো নয়, মানে তাকে অ্যাকিউজ করা হবে, তাকে অ্যাকিউজ করা হবে, সরি, তাকে অ্যাকিউজ করা হবে, এবং সেই অ্যাকিউজে তিনি সিরিয়াল অফেন্ডার, সিরিয়াল অফেন্ডার হবেন। তিনি সিরিয়াল অফেন্ডার হলে তার জেলে থাকার যে সময় সেটা আরো বৃদ্ধি পাবে। এটা কি হতে চলেছে অরিন্দম বাবু? দেখুন, আইন কিভাবে কোন পথে যায় কেউ বলতে পারে না। এখন কিভাবে পলিটিক্যাল ইনস্টিংক্ট কি কিভাবে সেটা আপনার, আপনি পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বোঝেন? বারবার চেষ্টা করা হবে, কিন্তু মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে ঢুকবেন না। বারবার চেষ্টা করা হবে, এই চাপে রাখা হবে, তুমি সামনে এসো না, এইরকম বোঝাপড়া রাজনীতির মধ্যে থাকে। ও যতই আমাদের ইমোশন কাজ করে, ওপরওয়ালাদের মধ্যে রাজনীতি দারুণ ভাবে কাজ করে যে তুমি সামনে এসো না। তো ঘটনাটা কিন্তু যদি এখানে বাস্তব ব্যাপারটা থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা সহজ কেস দিয়ে শুরু হয়েছে, বড় কেসগুলোর একই মানে বিষয়গুলো আছে, সেইগুলো যদি ঠিক মতন করে, কিন্তু কোনো ভারতবর্ষের এমন জায়গা দেখাতে পারবেন না লালু প্রসাদ কেস ছাড়া যেখানে পার্টিকুলারলি কেউ কনভিক্টেড, কোনো পলিটিশিয়ান দীর্ঘকাল জেলে ছিলেন, কনভিক্টেড নয়, কেউ হয়নি, এক লালু প্রসাদ যাদব ছাড়া। আচ্ছা, তার মানে আপনি ইঙ্গিত করছেন যে কোথাও না কোথাও অনেকগুলো কেসে তাকে অ্যাকিউজ করে কোথাও না কোথাও একটা পলিটিক্যাল সেটিং এর মধ্যে টিএমসি যাবে বিজেপির সাথে, এটাই আপনি বলতে চাইছেন ডক্টর বিশ্বাস? টিএমসি বিজেপির সাথে কতটা যাবে কিছুই না, কিন্তু সেরকম হলে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় টিএমসির একটা পার্ট, অনলি একটা পার্ট। এতদিন সে খেলা খেলেছে ঠিক আছে, কিন্তু বিভিন্ন টিএমসির কিছু কিছু বিক্ষুব্ধ লোকেরা তারা আজকে বিভিন্ন ভাবে তারা মানে অভিযোগ করেছে বা ক্ষোভটা দেখিয়েছে, ক্ষোভ উগড়ে দিয়েছে। কিন্তু আজকে ঘটনাটা হচ্ছে টিএমসি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো আছেন, টিএমসি পার্টিটা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ আ পার্ট। তো আজকে পার্ট কি হলো তাতে তো পুরো এন্টায়ার বডিটা খারাপ হবে না? ডক্টর বিশ্বাস, আপনি খুব ইন্টারেস্টিং জিনিস বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে গেলেও অথবা সেটিং হয়ে উনি পাবলিকের সামনে কম এলো, পলিটিক্সে কম ইনভলভ হলেন, উনি প্রাইভেট লাইফে চলে গেলেন, এইরকম একটা সিচুয়েশন হলে টিএমসি কে অন্য কেউ চালাবে, এমন একজন টিএমসির বর্ষিয়ান নেতা যে উঠে আসবেন, যে টিএমসির মুখ হবেন, এটাও হতে পারে। দেখুন, ঘটনাটা চক্রে আপনি প্রত্যেকটা মিটিং এ যদি দেখেন তো একটা কথা স্পষ্ট থাকবে না রঞ্জন দা, 2022 সালে টিএমসি দলটাকে আপনি আর খুঁজে পাবেন না, এইটুকু আমি আপনাকে এইখান থেকে বলে দিতে পারি। আমি আসছি সমীর বাবুর কাছে, আমি একবার এনার পলিটিক্যাল ওপিনিয়নটা নিয়ে নিই, তারপরে আমি লিগ্যালটা জানবো। ঘটনাটা হচ্ছে কোন দলকে না, আপনি রাজনীতিতে দের ইজ নো এন্ড পয়েন্ট। সুভাষ চক্রবর্তী একটা বদমাইশ লোক, মাথায় টুপি পরা ননসেন্স লোক ছিল,
সেও একসময় বলেছিল তৃণমূল বোধহয় আর কিছু থাকবে না, কিন্তু তিনি টপকে গেলেন, তারপরে তৃণমূল পাওয়ারে এসে গেছিল। তো ঘটনাটা চক্র হচ্ছে এইসব বলে লাভ নেই, পলিটিক্সে কোনো এন্ড পয়েন্ট নেই। আজকে সিপিএম 0 থেকে 1 হয়েছে, কেউ জানে না যে সিপিএম আবার 5 বছর পরে বাউন্স ব্যাক করবে কিনা। আমার স্পেসিফিক কোয়েশ্চেনটা ছিল, এখন আপনি যেটা বলছেন যে অভিষেক হয়তো কোনো আন্ডারস্ট্যান্ডিং এ আসবে, সেটিং এ আসবে বিজেপির সাথে, যাতে তাকে জেলে না পড়া হয়, এবং উনি পাবলিক আই থেকে কিছুদিনের জন্য সরে যাবেন, নেপথ্যে চলে যাবেন। সেটা পলিটিক্সে খুবই কমন, পলিটিক্সে এটা কমন যে যখন কোনো প্রবলেম হয় সে রেলিংকুইশ করে চলে যায়, তারপরে কোনো সময় সে ফেরে। কিন্তু এই মুহূর্তে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় উইল নট টার্ন আপ ইন দ্য পাবলিক স্পেস, ডেফিনেটলি হি উইল নট টার্ন আপ, এটা একদম পরিষ্কার কথা। কারণ টিএমসি ওনাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, বাট এখনো মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। তো এখন দেখা যাক কি হয়। ইনটিউশন আমরা করতে পারবো না, আমরা কেউ মানে বলতে পারবো না কি হতে পারবে, কিন্তু পলিটিক্স প্রেজেন্টের ওপর ডিপেন্ড করে, ফিউচারের ওপর নয়। একদম প্রেজেন্ট সিচুয়েশনে আস্তে আস্তে যখন এগোয় তখন ফিউচারটা সামনে আসে। শফিক বাবু, আমি যদি বলি যে অভিষেক ক্রুসেডার হতে চায়, ও চায় তাকে অ্যারেস্ট করা হোক, জেলে থাকুক, আবেগ জাগুক, টিএমসি, দেখুন টিএমসি অনেক ভোট পেয়েছে, টিএমসি অনেক ভোট পেয়েছে, থাকে নেতাদের মধ্যে। এবার সেটা যদি হয় এবং উনি স্বেচ্ছায় জেলে যান, রাইট, যেটা অরিন্দম বাবু বলছেন যে না সেটা হবে না, উনি সেটিং, হয়তো সম্ভবত সেটিং করবেন, সাইড হয়ে যাবেন, কিন্তু উনি যদি স্বেচ্ছায় জেলে যান হতে পারে, তাহলে কি সেটা এখন হবে না আরো বড় কেসে হবে? না দেখুন, এই কেসে এই মুহূর্তে জেলে যাবে এটা আমার বিশ্বাস হয় না, আমার মনে হচ্ছে না। কারণ দেখুন, যদি এই কেস এত গুরুত্বপূর্ণ হতো, আপনারা একটা জিনিস দেখেছেন যে শান্তনু সিনহা বিশ্বাস কিভাবে এত দ্রুততার সাথে পুলিশ তাকে অ্যারেস্ট করলো, ঠিক আছে, যেখানে অন্যান্যদের পুলিশ অ্যারেস্ট করছে সেখানে 24 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে এফআইআর হওয়ার, সেখানে এখনো পর্যন্ত পুলিশের তরফে কোনো তোড়জোড় দেখতে পাচ্ছেন যে তাকে জেলে ঢোকানো বা তাকে অ্যারেস্ট করার? অথবা আজকের দিনটাও আমি বলবো ডিস্ট্রিক্ট কোর্ট খোলা ছিল, এখনো পর্যন্ত অভিষেক কোনো বেল ফাইল করার তোড়জোড় আপনি দেখতে পাচ্ছেন? সুতরাং আমার মনে হয় যে এইটা নিয়ে ধীরে চলো নীতি নেওয়া হবে, যে ঠিক আছে একটা এফআইআর, আগুনটা জিয়ে রাখা হবে, যাতে পাবলিক খায়, অনেক আলোচনা হয় করাপশন নিয়ে, তাই বলছেন। এইবার অরিন্দম বাবু, আপনি এটা বলবো, দেখুন পলিটিক্স এর ব্যাপারটা আমি অতটা সত্যিকারেরই, আমি পলিটিক্স সম্বন্ধে আমার অত আইডিয়া নেই, কিন্তু আমার যেটা বক্তব্য যে তৃণমূলটা কিন্তু দেখুন, আমি এটা আমার বক্তব্য নয়, আপনি আজকে আপনারা নিশ্চয়ই অনেকের ইন্টারভিউ করেছেন, আজকে যারাই হেরে গেছেন বা মানুষেরও যারা তৃণমূলকে সাপোর্ট করতেন, আজকে একটাই কথা কি উঠে আসছে, দেবের মতো একজন অভিনেতা সে কি বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে জোর করে পলিটিক্সে এনেছে। আজকে অন্যান্যরা কি বলছেন যে ওর জন্য হয়েছে। অ্যাকচুয়াল এই জিনিসটা, অভিষেক একটা প্যারালাল পলিটিক্স চালাতো। আমি আপনাকে বলছি, আমার সালটা আমি ভুলে গেছি, আমি 21শে জুলাই কোনো একটা কারণে আমি শিয়ালদা থেকে একটা কোথাও যাচ্ছিলাম, প্রচন্ড ভিড়, সেখানে দেখছি সবাই মমতা ব্যানার্জির নামে জয়ধ্বনি দিচ্ছে। ডায়মন্ড হারবার থেকে একটা দল, একটা ট্রেন এসে পৌঁছালো শিয়ালদায়, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে আপনার ইয়ে করেছে, তারা দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিতে যাচ্ছে। এবং তারপরে আপনারা যেহেতু সাংবাদিক, আপনার মনে থাকবে হঠাৎ করে দিদির সঙ্গে এমন একটা ঘটনা হয়েছিল, আপনাকে আমি বলি, সেই ঘটনাটার কথা কিন্তু আমরা কেউ ভুলিনি বলতে আমি বলতে চাইছি আপনাকে যে সেই ঘটনাটা দিদি একবার প্রচন্ড রেগে গেছিল এবং বলেছিল যে কোনো যুব তৃণমূল কিছু থাকবে না, যেটা অভিষেক প্যারালালি চালাতো।
এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখেছি, কখনো নরমে কখনো গরমে, ঠিক আছে। এবং ওর যে বক্তৃতা অত্যন্ত মানে আমি 10 বছর আগে ওর কথা আর আজকের এই ভোটে যে ধরনের কথা, এই ধরনের কথা কোনো পলিটিশিয়ানের মুখে মানুষকে, বিশেষ করে দেখুন আমি একটা পরিষ্কার কথা বলছি, হ্যাঁ এটা মানতে আমরা হয়তো বাধ্য যে কিছুটা ধর্মের ভিত্তিতেই ভোট হয়েছে এবং এইটাকেই নিশানা করেছে তৃণমূল জানতো মুসলিম ভোট আমার হচ্ছে বড় টিআরপি বা বড় ইউএসপি। আমার যদি মুসলিম ভোট আমার না থাকে, আজকে দেখুন আজকে হুমায়ুন, আজকে আমরা টপিক থেকে সরে যাচ্ছি। এই পুরো আজকের ডিসকাশনটা পিওরলি অভিষেক এর ভবিষ্যৎ নিয়ে, তার গ্রেফতার নিয়ে। বিজেপির নেতাগুলোকে বাজারে গিয়ে মাছের ব্যবসায়ীদের পাশে বসিয়ে মাছ কাটাবো। 4 তারিখ রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি একটু করে হলো গ্রামে গ্রামে ডিজে বাজবে। তোর কোন ব্যাপ আছে সেটা তো বলেইছে। প্লাস হচ্ছে যে তোকে ডিজে বাজার ব্যাপারটা কি, এর মানেটা কি, নিহিত মানেটা কি? এর মানেটা সাধারণ জনগণ বুঝিয়ে দিয়েছে। 4 তারিখ ভোট বাক্সে এর মানেটা আমরা পরিষ্কার হয়ে গেছি। না, অভিষেক কি বলতে চেয়েছিলেন? ডিজে মানে কি, গান না অন্য কিছু? ডিজে মানে হচ্ছে এখানে গান ঠিক নয়, মানে এটা একটা অন্য, মানে সেখানে তৃণমূলের যে অত্যাচার মানুষের প্রতি, মানে এগুলো আপনি গ্রামের মধ্যে যদি করেন না, আমাদের গ্রামের দিকে নদিয়ার দিকে বলে সেখানে রীতিমতো আপনাকে একটা কথা বলি, যে শওকত মোল্লার লোকজন কি করতো জানেন? জাহাঙ্গীরের লোকজন কি করতো? জাহাঙ্গীর এই অভিষেকের ডানহাত, আমার ক্লায়েন্ট আছে সেখানে এসে বলেছে তোর স্বামী, একজন মহিলাকে বলছে কথা শুনুন, তোর স্বামী মরে গেছে, অভিষেক দার ইনস্ট্রাকশন আছে তোর এই জমি আমার ঠিক করার লোককে আমারই দামে বেচতে হবে, না হলে এখানে থাকতে পারবি না, এখান থেকে কেটে তোকে ভাসিয়ে দেবো। অভিষেক দার ইনস্ট্রাকশন আছে, 5 বার বাড়িতে এসে বলেছে এবং তার ছেলেকে মেরেছে, তাই এসে এফআইআর করতে গেছে, তার নামে উল্টে এফআইআর হয়েছে। আজকে বাপ্পাদিত্য দার সঙ্গে কি হয়েছে? সে তো নিজেও কোনো পলিটিক্স এর মধ্যে ঢোকেনি, সে ছিল ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ববিদা দাঁড়াতো, সেই ববিদার হচ্ছে যে পিএ। আজকে তার সঙ্গে তাকে মারধর করে বাপ্পাদিত্যকে কি করেছে অভিষেকের লোকজন? আমি ওই জন্য আমাদের কাছে সময় ফুরিয়ে আসছে এবং শেষ করি, ডায়মন্ড হারবার যে মডেল যেটা নিয়ে ভয়ভীতি চেষ্টা করেছিল তৃণমূল বা অভিষেক, সেটা ডায়মন্ড হারবারের নদীর জলের নিচে বিসর্জন হয়ে গেছে 4 তারিখ ভোট বাক্স খোলার সাথে সাথে। ওকে, আমরা আমাদের ওয়াইন্ড আপ করতে হবে। ডক্টর অরিন্দম বিশ্বাস, শেষে আমার একটা প্রশ্ন ছোট্ট করে জবাব দিন। অভিষেকের পক্ষে কি সম্ভব জেলের কষ্ট নেওয়া? আমি শুধু একটাই বলবো, স্যার বলার আগে, স্যারকে বলছেন জেলে যাবে না, আমি বলবো কিছু কম সময়ের জন্য হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢুকতে হবে। তার বিরুদ্ধে যা যা প্রমাণ আছে, যা যা কেস আছে, এটা তো কিছুই না, এটা একটা হিমশৈলের চূড়া মাত্র। আমি আপনাকে বলছি পুরো হিমশৈলটা আছে, আমরা তো কোর্টে আছি, আমরা জানি তার বিরুদ্ধে কটা কেস রয়েছে এবং কিভাবে পুলিশ ম্যানেজ করে সে এতদিন বাইরে ঘুরেছে, সব কেসগুলো আসবে। ডক্টর বিশ্বাস, অভিষেক অ্যাজ আ পার্সন আপনি ইন্টারঅ্যাক্ট করেছেন, মানুষটি কেমন? এই জেলের ঘানি কাটার কষ্ট কি উনি সইতে পারবেন যদি যেতে হয় দীর্ঘকালীন সময়ের জন্য? ধরুন তাকে 8-10 মাস জেলে থাকতে হলো, সেটা কি উনি সহ্য করতে পারবেন? না, একটা কথা বলে দিই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার কোনো পার্সোনাল ইন্টারাকশন হয়নি, কোনোদিনই হয়নি, যতটুকু দেখা বাইরে থেকে। কিন্তু একটা কথা স্পষ্ট, 8 থেকে 9 মাস জেল হওয়ার সম্ভাবনা কম। তাহলে যদি সত্যি হয়, তাহলে ওনার রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু শেষ হয়ে যাবে। অলরেডি অনেকটা শেষ হয়ে গেছে, কারণ মানুষের মধ্যে ক্ষোভটা ওনার প্রতি বেড়েছে, এটা অস্বীকার করার নেই, এটা অ্যাকসেপ্ট করতে হবে। আজকে টিএমসি যারা সিনিয়র লিডার, সিনিয়র ভার্সেস জুনিয়র যারা, তাদের মধ্যে কিন্তু, এবং গ্রুপ অফ পিপল, মানে যেটা ইংলিশে মিডন বলে, মানে মিডন, টিপিক্যাল মিডন তৈরি হয়ে করেছিলেন উনি। এই মিডন যাতে না থাকে সেটাই তৃণমূলের এখন দায়িত্ব। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন জেল হবে না, কিন্তু গেলে হতে পারে। কিন্তু এটা তো কোর্টের বিচারপতির ওপর কিভাবে কোর্ট সাজানো। আমার প্রশ্নটা হচ্ছে, যদি ওনাকে দীর্ঘকালীন মেয়াদের জন্য জেলে যেতে হয়, মানসিক ভাবে, পার্সোনালি, ফিজিক্যালি উনি সইতে পারবেন? হ্যাঁ না? দলের সিনিয়র নেতা পার্থ চ্যাটার্জি যখন জেল সয়ে নিয়েছেন, উনিও পারবেন।
সেটা কোনো অসুবিধা? তৃণমূলের ওসব প্র্যাকটিস আছে? পারবে না সেটা সুতরাং ভেরি ডিফিকাল্ট। পার্থ চ্যাটার্জির গল্পটাও আমি আর পুরো বলছি না। তো ঘটনার চক্রে হচ্ছে না, ওর সুগার বেশি ছিল তো, অভিষেকের তো বয়সটা কম, তো সেই কারণে জানি না। না, কিন্তু ফিজিক্যালি আর মেন্টালি অভিষেক বাইরে যতটা নিজেকে রোগ কিংবা স্ট্রং দেখান, ভেতরে শারীরিক এবং মানসিক ভাবে, এক মিনিট শ্রমিক বাবু, প্রশ্নটা অরিন্দম বাবুর জন্য, উনি কি ততটা মেন্টালি স্ট্রং, ফিজিক্যালি স্ট্রং? পলিটিক্যালি রিডান্ডেন্ট হয়ে যাবে, এটা কিন্তু সেটা আলাদা ব্যাপার। কিন্তু একটা মানুষকে যদি 8-9 মাসের জন্য জেলে রাখা হয়, উনি মানসিক ভাবে কি সেটা সইতে পারবেন? না, পারবেন না, বাউন্স ব্যাক করতে পারবেন না ইন পলিটিক্স। বাউন্স ব্যাক নয়, ওই 8 মাসে কি উনি ভেঙে পড়বেন মানসিক ভাবে, শারীরিক ভাবে? হ্যাঁ, ভেঙে পড়বেন, কিন্তু ওনাদের ট্রিটমেন্টটা তো আলাদা হয়। পার্থ চ্যাটার্জিকে দেখেছি তো আমি, ওনাদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা একদম আলাদা হয়। আমি আপনি গেলে বা শ্রমিকবাবু গেলে যে ট্রিটমেন্টটা হবে সেটা হবে না ওনাদের। বাবু, ওনাকে অভিষেককে কি আলাদা ট্রিটমেন্ট দেওয়া হবে, মানে স্পেশাল ট্রিটমেন্ট, থাকা, খাওয়া, শোয়া? রাজনৈতিক বন্দী এটা একটা অপশন আছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এই বললাম না, আমাদের দেশে আইন আছে, আইনের অনেক ফাঁক আছে। এমএলএ এমপি তার কোর্টও আলাদা, তার বিচারও আলাদা জায়গায় হয়। এইসব বিজেপি কি চাইবে অভিষেক আরামে কোর্টে জেলে থাকুক? না না, কে চাইবে না চাইবে সেটা বড় বিষয় নয়। দেখুন, যে বিচারগুলো, দেখুন আমি একটা কথা বলি, যে তার বিরুদ্ধে অভিযোগ প্রচুর রয়েছে, অভিযোগের মাত্রা এতটাই বেশি, সে আজকে যেহেতু ব্যানার্জি ফ্যামিলির সেকেন্ড ইন কমান্ড এবং তার দিদি তারপরে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মোটামুটি মুখ্যমন্ত্রীর চেয়ারটায় বসাতে চেয়েছিল, এটা একটা অলিখিত সত্যি, যার জন্য এবং 25টা 26টা 30টা কনভয় নিয়ে ঘুরতো শান্তিনিকেতন বিল্ডিং এর নিচে, সবসময় 25টা করে হচ্ছে আপনার পুলিশ। কিছু করা যায়নি, তার বিরুদ্ধে অভিযোগ ছিল প্রচুর, জেলে যাওয়ার মতন অনেক অভিযোগ এখনো রয়েছে। তবে এই ছোট কেসে চলে যাবে জেলে, এটা আমার মনে হয় না, এটা একটা সুবাদ। জাস্ট আমার যেটা মনে হয়, অন্যান্য কেসগুলো যদি সঠিকভাবে এখন তদন্ত হওয়ার কিন্তু সুযোগ রয়েছে, নতুন সরকার আছে এখন, কিন্তু আর সেই চিটিংবাজি গল্পগুলো হবে না। সুতরাং সম্ভাবনা একদম নেই, এটা আমি বলতে পারি না। এক্ষুনি না গেলেও মানে লং টার্মে হয়তো এই বছরের যে কোনো সময় চলে যেতে পারে বলে আমার ধারণা। ওকে, আপনাকে অনুরোধ করব অন্যান্য কেসগুলো একটু স্টাডি করে যদি আরেকদিন জোড়া যায় আপনার সাথে, যেখানে আপনি বিস্তারিত ভাবে বলবেন। শান্তিনিকেতন বিল্ডিং এর সামনে গিয়ে মানুষ এখন সেলফি তুলছে, ঠিক আছে, যেখানে কেউ আগে দাঁড়াতে পারতো না। মিনিট আমাদের সময় শেষ হয়েছে, সোমেন বাবু, অনেক ধন্যবাদ ট্রু নিউজ বাংলা আমার সাথে জোড়ার জন্য। ডক্টর বিশ্বাস, অনেক ধন্যবাদ। আমরা কিছুদিনের মধ্যে আবার ফেরত আসবো, কারণ আরো অনেক বড় ইস্যুস আছে। ডক্টর বিশ্বাস, যেরকম দুটো হেলথ স্কিম, একটা স্টেটের আর একটা ন্যাশনাল হেলথ স্কিম, এই দুটোর মধ্যে ফারাক কি, এটা আপনার কাছ থেকে আমি জানতে চাইবো। আর শ্রমিক বাবু, আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে কি কি কেস আপনি মনে করেন যেখানে সোজাসুজি অভিষেককে বিদ্ধ করা যেতে পারে, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স নয়, সোজাসুজি। আপনাকে একটু রিসার্চ করে রাখতে হবে, আমরা 2-3 দিনের মধ্যে আবার জুড়বো। অনেক ধন্যবাদ।